আসসালামু আলাইকুম। বিশ্ব বাংলার স্বাস্থ্য বিষয়ক সরাসরি অনুষ্ঠান ডাক্তার বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডাক্তার দিনা লাইলা হোসেন। ভিউয়ার্স, চোখ মানবদেহের একটি অত্যন্ত প্রয়োজনীয় অঙ্গ। একজন দৃষ্টিশক্তিহীন মানুষের জীবন হয়ে যায় বর্ণহীন, আকারহীন, আকৃতিহীন, এক কথায় বলা যায় অর্থহীন। একটি বাচ্চা নবজাতক জন্মের পরপরই জানতে চাওয়া হয় তার পঞ্চ ইন্দ্রিয় ঠিক আছে কিনা, আর সেই পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে একটি ইন্দ্রিয় হচ্ছে দৃষ্টিশক্তি। বাবা মায়ের একটা শিশু জন্মের পরই জানতে চায় তার দৃষ্টিশক্তি ঠিক আছে কিনা, শিশুটি ঠিক মতো দেখতে পাচ্ছে কিনা, শিশুটির দৃষ্টিশক্তির কোনো পরীক্ষা করার প্রয়োজন আছে কিনা, বিভিন্ন প্রশ্ন। বাবা মার এই সকল প্রশ্নের কথা চিন্তায় রেখেই আমাদের আজকের আলোচনার বিষয় ঠিক করা হয়েছে শিশুর দৃষ্টিশক্তির পরীক্ষা। জি দর্শক, এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আজকে আলোচনা করার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশের একজন স্বনামধন্য চক্ষু বিশেষজ্ঞ প্রফেসর ডাক্তার জামাল নিজামুদ্দিন আহমেদ স্যার। স্যার কনসালটেন্ট হিসেবে আছেন বাংলাদেশ আই কেয়ার হসপিটাল। স্যার সাবেক বিভাগীয় প্রধান চক্ষু বিশেষজ্ঞ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। এছাড়া স্যার তার কর্মজীবনের একটা সুদীর্ঘ সময় পার করেছেন বাংলাদেশ ন্যাশনাল অপথলমোলজি ইনস্টিটিউট, এবং স্যার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালেও তার কর্মজীবনের অনেকটা সময় পার করেছে। এরও আগে স্যার তার কর্মজীবনের প্রায় 6 থেকে 7 বছর চক্ষু বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন দেশের বাহিরে। স্যার, আপনাকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ সবাইকে, দেশে বিদেশের দর্শনার্থী সবাইকে ধন্যবাদ। কেমন আছেন স্যার? ভালো আছি স্যার, আপনার অনেক ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনার কাছে আমরা কৃতজ্ঞ। স্যার, আজকে আমরা আলোচনা করব শিশুর দৃষ্টিশক্তি পরীক্ষা নিয়ে। আমাদের বাবা মায়েরা দেখা যায় একটি শিশু জন্মের পরই জানতে চায় যে শিশুর দৃষ্টিশক্তি ঠিক আছে কিনা। তো শিশুর দৃষ্টিশক্তি ভালো আছে কিনা, এটা যদি বাবা মায়েদের প্রশ্ন থাকে, এবং শিশু বলতে তো স্যার আমরা কয়েকটা স্টেজকেই বুঝাই, আপনি যদি ভাগ করে একটু আমাদেরকে বলে দিতেন বা আমাদের দর্শকদের জন্য আলোচনা করতে। ধন্যবাদ ডক্টর দিনা লাইলা। শিশু অন্ধত্ব বাংলাদেশে ক্ষীণ দৃষ্টির জন্য প্রায় 1,30,000-এর মতন শিশু আছে। 1999 এবং 2000 সালে সাইট সেভার্স নামে একটা বিদেশি একটা এনজিও একটা সমীক্ষাতে দেখা গেছে যে বাংলাদেশে শুধু ক্ষীণ দৃষ্টির লোক বাচ্চারা অনেক। তাতে দেখা যায় যে এই ক্ষীণ দৃষ্টির জন্য অনেক অন্ধত্বের শিকার হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে শিশু অন্ধত্বের যে কতগুলি কারণ দিয়েছে তার মধ্যে একটা ক্ষীণ দৃষ্টি একটা অন্যতম। ক্ষীণ দৃষ্টির সম্বন্ধে যারা অন্ধ হয়ে যায় বাচ্চা, আমরা বা শিশু অন্ধত্বের কি হয় বা অন্ধত্ব সম্বন্ধে আরো অনেক অনেক প্রোগ্রাম করেছি। আজকের যে অনুষ্ঠানটা বিশেষ করে আমাদের এই শিশুদের দৃষ্টি পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠান। নাইলে আমরা কিভাবে বুঝবো যে ছেলেটাকে দেখে না। একটা দিনা লাইলে সুন্দর করে বলেছেন যে বিভিন্ন স্টেজে আমরা মনে করি যে জন্মের পর একটা স্টেজ, তারপরে 1 বছর পর্যন্ত তাদের একটা সময় কাটে যায়, তারপর 2 বছর থেকে 5 বছর পর্যন্ত বাচ্চাটা দৃষ্টিশক্তি নিয়ে আমরা ভালো চিন্তিত হই। তারপরে যে আমাদের বিভিন্ন দেশে বিভিন্ন ভাবে তাদেরকে এই শিশুদেরকে ভাগ করেছে। কোনো দেশে 0 বছর থেকে 18 বছর, আবার কোনো দেশে 15 বছর পর্যন্ত শিশুই মনে করে তারা। তো মনে করি আমরা যদি ধরে নেই যে নবজাতক যা শিশু হয়েছে, এই সময়টা শিশু পরীক্ষা চোখে দেখতে পাচ্ছে কি দেখতে পাচ্ছে না বলা বড় কষ্টকর, আমাদের জন্য কষ্টকর এবং মা বাবার জন্য কষ্টকর। তবে মা বাবা যদি একটু ধৈর্য ধরেন, যারা চালাক বা যারা একটু কেয়ারফুল, তারা কিন্তু ভালোভাবে দেখতেন। বাচ্চারা যখন যত্ন নেয় তখন চোখের দিকে দৃষ্টি ফেলেন, তখন দেখতে পান যে চোখের মধ্যে তার আকৃতিটা বা গঠনটা স্বাভাবিক পেয়েছে কিনা। তখন বুঝতে পারে যে হ্যাঁ, আকৃতির স্বাভাবিক, আশা করি চোখ ভালো থাকবে। আরো যদি আমরা সময় ব্যয় করি, বিশেষ করে এখন আমাদের দেশে যে গাইনি অপস যখন হয়, কোনো বাচ্চার যদি হাসপাতালে ডেলিভারি হয়, গাইনি অবস্টেট্রিশিয়ান এবং তারপরে নবজাতক শিশু নিউনেটাল পেডিয়াট্রিশিয়ান, তারা
যত্ন নেন, তখন তারা দেখতে পারেন যে কি অবস্থা। ইভেন যারা ট্রেন্ড আপ দায়, যারা গ্রামে গঞ্জ যারা ডেলিভারি করে, তারা কিন্তু সব তাদের অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে পারে যে বাচ্চার চোখটা কেমন আছে। তার আগে প্রথমটাই আমরা দেখি তার স্বাভাবিক গঠনটা, তারপরে আমরা লক্ষ্য করবো তার চোখটা কেমন, তার কর্নিয়াটা কি স্বচ্ছ আছে কিনা, বা তার চোখের মণিটা কি কোনো সাদা দেখা যাচ্ছে না কিনা। এই জন্য তখনই কিছু কিছু রোগ তখনই ধরা পড়ে যায়। মনে করেন জন্মগত যদি ক্যাটারাক্ট হয়, অথবা যদি জন্মগত কোনো টিউমার থাকে, তাহলে চোখের মণির মধ্যে দেখা যাবে যে একটা সাদা স্পট পড়ে গেছে। তাহলে সে অবশ্যই সে মা বাবা বুঝতে পারে যে তার দৃষ্টি এখন খুব কম। এরপরে আরো ধরেন 12 সপ্তাহ মানে 3 মাসের সময় সে তখন বাচ্চাটা তখন কিন্তু লাইটের দিকে একটু তাকায়। বাচ্চা জন্মের পরে চোখটা কিন্তু এইভাবে ঘুরতে থাকে, এটা একটা অনিষ্ট দিকে। 12 সপ্তাহ পরে তখন সে লাইটকে ফোকাস করে এবং লাইটটাকে দেখতে চেষ্টা করে এবং লাইটটাকে সে ফলো করে একই সাথে। সেটাকে আমরা বলি কনজুগেট মুভমেন্ট। এটা কিন্তু ভালো একটা পরীক্ষা। মা বাবা যদি টর্চ লাইট ফেলে যদি দেখতে পায় যে তার চোখ দুটা মুভমেন্ট ঠিক আছে, আকৃতি ঠিক ছিল, এখন তার মুভমেন্টটা স্বাভাবিক, অথবা তাকে কোলে উঠাইয়া তাকে একটু লাড়া দেন, দেখবেন যে চোখটা উল্টা দিয়ে ঘুরে গেছে। এটা দেখবেন যে আমাদের যে বাচ্চারা যে পুতুল খেলে, ওইটাও দেখবেন যে উল্টা দিয়ে চোখ দুটা মুভ করে চলে গেছে, তার মানে তার চোখটা এখন স্বাভাবিকভাবে আসতেছে। 6 মাস গেলে বাচ্চাটা তার মার চেহারার দিকে তাকায়, সে নতুন কিছু দেখতে চেষ্টা করে এবং কিছু হাতে নিয়ে খেলতে চেষ্টা করে। যদি 2 মাস 3 মাস কোনো বাচ্চাকে আপনি কোলে নেন, সে কোলে আপনার কাছে চলে যাবে, সে কিন্তু কাঁদবে না। কিন্তু 6 মাস বয়সে যদি আপনি কোনো অপরিচিত লোক যদি আপনি তাকে বাচ্চাটাকে কোলে নেন, সে যখন যে দেখবে তার চোখ তার চেহারা তার মার মতো না, সে কিন্তু কান্না করতে আরম্ভ করে দেয়, তার মানে তার চোখটা ঠিক আছে, দৃষ্টি ঠিক আছে। এটা বুঝতে পারে মা বাবা যারা চালাক, তারা খুব ভালোভাবে ধরতে পারে। জন্মের পরের থেকেই আমাদের এই দৃষ্টি শক্তিটা ডেভেলপ করতে থাকে, যত দিন যায় খুব র্যাপিডলি ডেভেলপ করে। মনে করেন 1 মাস বয়স, সে 1 মিটার দূরে থেকে একটা আঙ্গুল দেখতে পায়। এটা সে যেহেতু কথা বলতে পারে না, এটা আমরা বলবো না, কিন্তু আমরা ফিজিওলজিক্যাল টেস্টে আমরা ধরতে পারি যে 1 মিটারের মধ্যে সে একটা আঙ্গুলের মতো সে দেখতে পাচ্ছে। 2 মাসে 2 মিটার দূরে গেলে আমাকে এই 2টা আঙ্গুল ডিটেক্ট করতে পারবে। 3 মাসের সময় সে এরকম স্বাভাবিক কিছু কিছু দেখে ওই লাইটটাকে ফোকাস করে ওই লাইটের দিকে যায়। এর জন্য আমরা বলি যে বাচ্চা যখন শিশু অবস্থা থাকে 6 মাস আগে বা ওই ছোটকালে, ঘরের মধ্যে ব্রাইট কিছু যেমন এই আলোকিত বা লাল ছবি, এই সমস্ত দৃষ্টির দিকে তারা বাচ্চারা খুব খেয়াল করে। এজন্য তাদের প্রতি এই ভালো লাল খেলনা বা তাদেরকে ভালো লাইট, মাঝে মাঝে ইভেন আমাদের যে মোবাইল সেটটাকে লাইটটা তাকে ফেলি, সে দেখতে পাবে তার চোখটা ঘোরাচ্ছে। তো 6 মাস পরে আমরা বুঝতে পারলাম যে মোটামুটি যে যারা চালাক মা, তারা বুঝতে পারে যে বাচ্চা তো তার মার দিকে তাকায় তাকায় আই টু আই কন্ট্যাক্ট করে, তার মানে সে ভালো। যদি তার মার দিকে না তাকায়, যারা চালাক মা, ক্লেভার মাদার্স, তারা কিন্তু ডিটেক্ট করতে পারে যে বাচ্চা তো দেখে না। অথবা কোনো কোনো আত্মীয় স্বজন যারা মানে গ্রামে বা বাইরে শহরের মহিলারা যারা একটু বয়স্ক, তারা অন্তর্দৃষ্টিতে বুঝতে পারে, অন্তর্জ্ঞান যেটা বলি আর কি, তারা তো লেখাপড়া করে না, কিন্তু অন্তর্জ্ঞান দিয়ে বলতে পারে বাচ্চারা কিন্তু দেখে না গো, বা বাচ্চারা দেখছে ভালোই তো আছে। বাচ্চা ভালো দেখছে এটা আর বলে না, কিন্তু বাচ্চা না দেখলে বলে বাচ্চারা যে কেমন, তার তাকানো বা দৃষ্টিটা ভালো লাগলো না, তার মানে দৃষ্টি শক্তিটা কম। 1 বছর বয়সে তার দৃষ্টি স্বাভাবিক প্রায় 6/9 চলে আসে, স্বাভাবিক দৃষ্টির কাছাকাছি। এবং 3 বছর বয়সে সে 6 ভিশন, তার মানে স্বাভাবিক দৃষ্টি। যখন এই বাল্যকালের পরে 1 বছরটা আমরা শৈশবকাল ধরি, ইনফ্যান্সি। এই ইনফ্যান্সির সময়টা তখন মা বাবাকে খুব খেয়াল করতে হয় যে বাচ্চার চোখ দুইটা সমভাবে আছে কিনা। লাইট ফেললে 2টা চোখ, আমার লাইটটা দুইটা চোখের মধ্যে পড়ছে কিনা। তাহলে যদি আমার লাইটটা যদি 2টা চোখের মনিতে না পড়ে, তার মানে চোখটা একটা টেরা। অথবা যারা খুব ক্লেভার, তারা বুঝতে পারে যে চোখ খুব বেশি টেরা হইলে তারা ধরতে পারে চোখটা আর চোখ বা টেরা হয়ে গেছে, অথবা চোখটা একটা মুভমেন্ট করতেছে, অ্যাবনর্মাল মুভমেন্টস। কারণ আমরা বলছি যে ছোটকালে 3 মাস পর্যন্ত চোখটা ঘুরবে,
কিন্তু 3 মাসের পরে চোখ দুটা স্ট্রেট, কনজুগেট মুভমেন্ট বলি, এটা একসাথে ঘুরবে। কিন্তু যখন যদি 1 বছর সময় বা 6 মাস পরে চোখ দুটা এভাবে ঘটতে থাকে, তার মানে এটা একটা এই অ্যাবনর্মাল মুভমেন্ট, এটাকে আমরা নিস্টেগমাস বলি। তার মানে ভালো দেখতে পাচ্ছে না স্টেগমাটা, এবং দেখতে পাচ্ছে না দেখে এই অ্যাবনর্মাল মুভমেন্টটা হচ্ছে, বাচ্চা দেখার আগ্রহ, এই জন্য অস্বাভাবিক একটা ঘূর্ণায়ন চলতেছে তার চোখটার মধ্যে। তারপরে আমরা দেখি যে না, চোখটা 2 বছর গেছে, আমরা যখন 3 বছর আসে বাল্যকাল, এই বাল্যকালের সময় আমরা 3 বছর, আজকাল ছেলেরা আইকিউ অনেক ডেভেলপ করে গেছে, বিশেষ করে শহরের ছেলেরা এবিসিডি পড়তে পারে, অথবা তাদেরকে আমরা পিকচার দিই, বিভিন্ন ছবিতে তাদেরকে মিলাই বলি এটা কি আপেল, এটা দেখো তো একটা বল কিনা, এটা কি, তারা দেখে দূরের থেকে বলতে পারে। এই যে দেখার জিনিসটা আগ্রহ, তাহলে সে বুঝতে পারছে ভালো দেখতেছে। অথবা 1 বছর একটা শিশুকে আপনি ফ্লোরে ছেড়ে দেন কতগুলি মুড়ি দিয়ে, এবং যে মুড়িটা সে টুকায় 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 খাচ্ছে, তার মানে দৃষ্টিটা তার ভালো। যদি সে না দেখতে পারে, দেখবেন তার অ্যাবনর্মাল মুভমেন্ট, তাহলে ওইটাই হলো আমাদের অশনি সংকেত। আমরা বলি যে যারা চালাক মা তারা ধরতে পারে। বাচ্চাটা যখন আরো স্কুল গোয়িং হয়, তখন স্বাভাবিক আমরা দৃষ্টিটা সে ভালো দেখতে পাচ্ছে, বই নিয়ে আসছে, তার আগ্রহটা লেখাপড়ার প্রতি আগ্রহ, তারপরে সে দৌড়াদৌড়ি করতেছে। তারপরেও যদি মনে করেন যে একটা অস্বাভাবিকও তার দেখা যায়, যে তার চাহনিটা কেমন জানি, দেখতে ভালো লাগে না, বা চোখটা অ্যাবনর্মাল ঘুরতেছে, অথবা পাতাটা একটু পড়ে গেছে, অবশ্যই আপনারা চক্ষু বিশেষজ্ঞ শরণাপন্ন হবেন। বিশেষ করে শিশু চক্ষু রোগ বিশেষজ্ঞদের কাছে আপনারা যাবেন। আপনারা এখন এই আগের মতন, মানে আগের দিনে বেশি একটা ইয়ে ছিল না, আজকাল মা বাবারা অনেক লেবার, অনেক আগের থেকে শিক্ষা পাচ্ছে, এই টেলিভিশন দেখে দেখে বা রেডিও টকে আমরা শুনতে পাচ্ছি। তারা এখন অনেক মা বাবা সচেতন হয়ে তারাই বলতে, মনে হচ্ছে আমার বাবার বাচ্চাটা দেখতে পাচ্ছে না, বা দেখেন তো এটা কেমন আছে, বা একটা শুধু রুটিন চেক আপ করার জন্য তারা আগ্রহ করে নিয়ে আসে। ধন্যবাদ স্যার। এই যে শিশু দৃষ্টিশক্তির যে মাইলস্টোন অফ ডেভেলপমেন্ট, একদম নবজাতক থেকে 1 মাস 2 মাস প্রতিটা বয়সে যে আপনি ভাগ করে বললেন, আমি আশা করি যেসব মায়েরা আছেন, বিভিন্ন বয়সী শিশু আছেন, তাদের জন্য এই আলোচনাটা অসম্ভব উপকার বয়ে আনবে। তো স্যার, আপনি যেরকম বললেন যে এই যে জন্মের পর সাধারণত অবস্টেট্রিশিয়ানের কাছে যখন বাচ্চা জন্ম নেয়, তারা কিছু চোখের যত্ন নেয়। আমরা আসলে স্যার চোখটাকে ইনিশিয়ালি পরিষ্কার করে দিই। তো সেটা ট্রেন ডায়ের কাছেও যখন ডেলিভারি হয়, তো চোখটাকে ইনিশিয়ালি পরিষ্কার করে দেওয়া হয়। তো এই কথাটা খুব ইম্পর্টেন্ট স্যার, যে আসলে আমাদের খেয়াল রাখা উচিত যে প্রথমে যে আকৃতিগতভাবে চোখটা ঠিক আছে কিনা, প্রথম দেখাটাই হচ্ছে চোখের আকার আকৃতিটা ঠিক আছে কিনা। তারপর আস্তে আস্তে ডে বাই ডে এক একটা জিনিস দেখে বুঝতে হবে যে শিশুর দৃষ্টিশক্তির কোনো অসুবিধা আছে কিনা, বা এই শিশুর দৃষ্টিশক্তির জন্য কোনো চক্ষু বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে কিনা। পরবর্তীতে স্যার জানতে চাই যে আমরা এই যে বিভিন্ন সময়ে যে দৃষ্টিশক্তির অসুবিধা হতে পারে বা আমরা দেখছি, আসলে শিশুর দৃষ্টিশক্তি কম হয় কি কি কারণে কম হতে পারে? একদম যদি আমরা নিউবর্ন থেকে শুরু করি, যে একদম একটা নবজাতক শিশু জন্মের পর যদি আমার কোনো মা আপনাদের কাছে সমস্যা নিয়ে আসে যে আমার মনে হচ্ছে যে আমার বাচ্চার দৃষ্টিশক্তিতে কোনো অসুবিধা, তো নিউবর্নদের ক্ষেত্রে কি কি ধরনের সমস্যার কারণে তাদের দৃষ্টিশক্তিটা কম হতে পারে? দৃষ্টি ক্ষীণ হয় বা দৃষ্টি কম দেখে, আসলে এটা জন্মের পরের না, জন্মের আগের থেকে, মাতৃগর্ভ থেকে এটা আরম্ভ হয়ে যায়। তার কারণগুলি অনেক কারণ আমরা জানতে পারি না, কিন্তু যতগুলি কারণ জানা যায়, ধরেন বাবু যখন মাতৃগর্ভে থাকে, তখন যদি মার কোনো এই ইনফেকশন, ভাইরাস ইনফেকশন হয়, কোনো রুবেলা ইনফেকশন, যদি প্রেগনেন্সির প্রথম 3 মাসের মধ্যে যদি তার গর্ভাবস্থার প্রথম যদি তার এই অসুস্থতা দেখা দেয়, যে রুবেলা ইনফেকশন, যে জ্বর জারি বা তার গ্ল্যান্ড ফুলে গেছে, এই রুবেলা ইনফেকশন হলে তার চোখে ইনভলভ করে এবং তার ব্রেনও ইনভলভ করে। সিমিলারলি আবার গর্ভাবস্থার শেষের দিকে আসে যদি টক্সোপ্লাজমোসিস একটা রোগ আছে, সেটাও যদি আবার এরকম যদি জ্বর আসে বা মার যদি অসুস্থতা দেখা দেয়, তখন কিন্তু বাচ্চার চোখ, কারণ আমার চোখটা মার গর্ভে যখন ডেভেলপ করে, তখন চোখটাই প্রথম তার অস্তিত্বটা নিয়ে আসে। এই জন্য চোখ জন্মের আগে প্রায় 90% ডেভেলপ করে ফেলে স্বাভাবিক আকৃতিতে, খালি 2-3টা জিনিস আকৃতি একটু বাকি থাকে, যেমন ভিশনটা ডেভেলপ করতে, একটু মেকুলারটা ডেভেলপ করতে একটু সময় নেয় জন্মের পরে, আর ডেভেলপ করে গ্ল্যান্ড, যে আমাদের ল্যাক্রিমাল গ্ল্যান্ড,
যেখান থেকে পানি আসে, এটা আমাদের বাইরে যখন যখন পানি আসে, বাচ্চা যখন শিশু থাকে মানে জন্মের পরে কিন্তু কান্না করে কিন্তু চোখে পানি আসে না, তার মানে তার এখনো গ্ল্যান্ড ডেভেলপ করে নাই। 1 মাস থেকে 1.5 মাস পরে তার গ্ল্যান্ডটা ডেভেলপ, তখন কান্না করলে পানি আসে, তাহলে বুঝতে হবে যে না, তার স্বাভাবিক আছে, নর্মালি আছে। অথবা দেখেন যে লেন্সটা ডেভেলপ করতেছে সবে, এই সময়টায় যদি এই মার গর্ভকালীন সময় যদি কোনো আঘাত প্রাপ্ত হয়, অথবা যদি কোনো মা যদি কোনো কারণে অন্যরকম ড্রাগ খেতে হয়, অথবা এক্সপোজার টু রেডিয়েশন, যদি রেডিয়েশনে যদি হয়, বারবার যদি এক্সরে করতে হয় বা কোনো কারণে রেডিয়েশন দিতে হয়েছে, এগুলি তাকে বাচ্চাকে এফেক্ট করে। তাহলে গর্ভকালীন অবস্থায় এটা আমার চোখের দৃষ্টিতে আকৃতিতে তো নষ্ট করি, এবং দৃষ্টি যদি স্বাভাবিক হয় তাতে দৃষ্টি শক্তির ক্ষতি করে, বেশ বেশ ক্ষতি হয় এবং ক্ষীণ হয়। জন্মের পরে আমরা দেখি যে জন্মের পরে যে এই যে ডাক্তার দিনা লাইলা কথা বলছিল যে আমরা যত্ন নেই, শুধু বাবুটাকে যত্ন নেই না, আমরা চোখটারও সেবা করি। জন্মের পরে দেখা যায় যে যখন মা গর্ভে থাকে তখন সে স্টেরাইল, যখন যে নর্মাল ডেলিভারিটা হলো, সে এক্সপোজার টু নর্মাল এনভায়রনমেন্ট, তখনই তার চোখে ইনভলভ করে ফেলে। আইদার যে কাপড় চোপড় বা ইয়ের থেকে সামহাও চোখটা কিন্তু ইনফেকশন হয়ে যেতে পারে। যেমন অপথলমিয়া নিউরোডার্ম, যদি 1 মাসের মধ্যে যদি কোনো কনজাংটিভাইটিস হয় বা চোখে ময়লা হয়, পিচিটি হয়, এটাকে আমরা বলি অপথলমিয়া নিউরোডার্ম। এই অপথলমিয়া নিউরোডার্ম আগের দিনে গণকাল ইনফেকশন হতো বেশি, এবং অনেক চোখ নষ্ট হয়ে গেছে, অনেক চোখ ঘা হয়েছে, অনেক চোখ নষ্ট হয়ে গেছে। এখন গণকাল ইনফেকশনটা অনেক কম, তারপরে অনেক ভাইরাস ইনফেকশন আছে, স্ট্রেপ্টোকক্কাস আছে, এগুলো বিভিন্ন মাইক্রো অর্গানিজম দিয়ে চোখটা ইনফেকশন হয়ে যেতে পারে। তাহলে জন্মের পরে যখন চোখে পিছুটি হয়, অবশ্যই বুঝতে হবে, ডাক্তারের শরণাপন্ন হতে হবে যে তাড়াতাড়ি চিকিৎসা করা দরকার, এবং আমরা উই ক্যান প্রিভেন্ট ইট। তারপরে হলো যে আরো পরে যদি দেখি আর যে 1 বছরের সময় তার এই যে জন্মকালীন যে গর্ভকালীন যে ইনফেকশন গুলো, এটা কন্টিনিউ করতে পারে শৈশবকালে, অথবা শৈশবকালে দেখা গেল যে আমরা বিভিন্ন রকম এক্সপোজার তো হই, এক্সটার্নাল এক্সপোজার, যেমন বাচ্চাটা খুব কাছে যেয়ে পড়ে, অথবা মোবাইলে থাকে, তাহলে দেখা যায় যে সে চোখের দৃষ্টিশক্তি কমে যাচ্ছে, অথবা চোখটা টেরা হওয়ার একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে, যে অনেক সে কাছে যে খুব অনেকক্ষণ ধরে সে লেখাপড়া করতেছে, এই কারণে তার এটা হতে পারে। অথবা দেখা গেছে যে 1 বছর সময় তার চোখের মধ্যে ওই জেনেটিক্যালি বা অ্যাবনর্মালি তার টিউমার দেখা দিতে পারে, রেটিনোপ্লাস্টোমা, হয়তো হেরিডিটি, অথবা এটা জেনেটিক্যালি কোনো একটা মিউটেশন হয়ে গেছে, তার চোখে দেখা গেল যে একটা রেটিনোপ্লাস্ট মানে একটা জন্মগত একটা চোখের ভিতরে একটা টিউমার। এটা কিন্তু শুধু দৃষ্টিকে আঘাত করে না, দৃষ্টির ক্ষয় করে না, এটা জীবন বিপন্নকারী একটা টিউমার। কাজে যদি আমরা 1 বছর বয়সের মধ্যে যদি আমরা ধরতে না পারি, মানে আর্লি স্টেজে না ধরতে পারি, চোখের দৃষ্টি গেলো, চোখে গেলো, জীবনটাও তার বিপন্ন হয়ে যায়। কাজে আমরা খুব কেয়ার থাকি যে তার পরীক্ষাতে, এই জন্য আমাদের পরীক্ষাটা করা জরুরি। তারপরে আমরা ধরি যে আর একটু বড় হলে যে কেন হচ্ছে, বিভিন্ন রকম অসুখ বিসুখ হলে টিউমার বা আঘাতপ্রাপ্ত হয়ে অনেক সময় চোখে নষ্ট হয়, চোখ ক্ষীণ হয়, অথবা ধরেন না ভিটামিন নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, আগের দিনে ভিটামিন এ ডেফিসিয়েন্সির অভাবে অনেক চোখ নষ্ট হয়ে গেছে, চোখে সাদা হয়ে গেছে, ক্ষীণ দৃষ্টি হয়ে গেছে, অথবা দেখা গেল যে একটা আঘাত লেগেছে, আঘাতের পরে ভালো রিপেয়ার চিকিৎসা হলো না, তখন তার এটা হতে পারে। অথবা জন্মের পরে যে বাচ্চাটার যে যদি জন্মের সময় যদি তার মেচুর না হয়, আমাদের তো 10 মাসে বলি যে বাচ্চা জন্মগ্রহণ করে, যদি 8 মাসের আগে যদি বাচ্চাটা প্রিমেচুর ডেলিভারি হয়, অথবা তার ওয়েট যদি 1500 গ্রামের নিচে থাকে, তাহলে তার সম্ভাবনা আছে তার চোখে এটাকে আমরা বলি রেটিনোপ্যাথি অফ প্রিমেচুরিটি, তার মানে মেচুর হয় নাই, রেটিনা ডেভেলপ করতে পারলো না ভালো করে, তাহলে এই জন্মের সময় তাকে ইনকিউবেটরে দেয়। যে কোনো বাবু যদি যখন জন্মের পরে যদি যে কোনো কারণে যখন ইনকিউবেটরে যাবে, ইনকিউবেটরের একটা কারণ থাকতে পারে ক্ষীণ দৃষ্টির জন্য, অবশ্যই ইনকিউবেটরের পরের বাচ্চাটা 6 সপ্তাহের মধ্যে যে কোনো একজন চক্ষু চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন। এটা আমরা খুবই এমফাসাইজ করতেছি যে যে কোনো কারণে বাচ্চা যখন জন্মের পরে যদি ইনকিউবেটরে যায় বা ওই তাকে অক্সিজেন দেওয়া বাঁচাতে হয়, তারপর পরই 6 সপ্তাহ 4 থেকে 6 সপ্তাহের মধ্যে ডাক্তারের
চক্ষু চিকিৎসকের স্বর্ণাপন্ন, সে ভালো করে ডিগ্রিটা দেখতে হবে ভালো আছে কিনা। এই যে রেটিনোপ্যাথি প্রিম্যাচুরিটি, অনেক বাচ্চা অন্ধ হয়ে যায় আমাদের অসাবধানতার জন্য। এখন আগের থেকে এটা একটু আগের থেকে একটু আমরা কেয়ারফুল হচ্ছি, জনগণও কেয়ারফুল হচ্ছে, আমরা ডাক্তারও বেশ রুটিনলি আমরা চেক আপ করে দিই এই রেটিনাটা কেমন আছে। তারপরে দেখেন একটু বড় হলে আমরা ভালো করে দেখি যে তার মুভমেন্টটা কেমন, তার কোনো মুভমেন্ট কোনো অসুবিধা ছিল না, কোনো কারণে কোনো রিফ্র্যাক্টিভ এরর আছে কিনা। শুধু তো কোনো কারণ ছাড়াই তো চশমা লাগতে পারে ক্ষীণ দৃষ্টির জন্য। এই জন্য আমরা চেক আপ করি, যে দেখা যাক না, তাকে রুটিন চেক আপ করি। রুটিন চেক আপে দেখা গেল যে কিছু অসুস্থতাও দেখা দিতে পারে, রোগ, অথবা তার ক্ষীণ দৃষ্টি, যেটা আমরা রিফ্র্যাক্টিভ এরর বলি, তা আমরা তার চিকিৎসা করতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য। তো আমরা যেটা বুঝলাম স্যারের আলোচনা থেকে, যে এই যে দৃষ্টিশক্তি কম বা ক্ষীণ দৃষ্টি, তার কিছু সমস্যা মায়ের গর্ভ থেকে শুরু হয়, এবং যেটা মায়ের গর্ভের মধ্যে মায়ের গর্ভকালীন থাকা অবস্থায় যদি মা ইনফেক্টেড হয় কিছু ভাইরাস দিয়ে, এবং কিছু হচ্ছে জন্মের পরে সেটা ইনফেকশন হতে পারে, আঘাতজনিত হতে পারে, টিউমার হতে পারে। তো এর মধ্যে কিছু যেটা ইম্পর্টেন্ট আমাদের জন্য সেটা হচ্ছে সবকিছু হয়তো বা প্রতিরোধযোগ্য না, কিন্তু কিছু জিনিস যেমন ইনফেকশনটা প্রতিরোধযোগ্য। বাচ্চা যখন মায়ের বার্থ ক্যানেল দিয়ে জন্ম নেয়, তখন যদি বার্থ ক্যানেলটা ইনফেকশন ফ্রি রাখতে পারি, সেই জিনিসটা আমরা প্রতিরোধ করতে পারি। বাচ্চার বিভিন্ন আঘাত, এই যে জায়গাটা থেকে আমরা বাচ্চাকে কেয়ারফুল রাখতে পারি। প্লাস স্যার যে কথাটা বললেন যে আঘাতের পরে নেগলেক্টেড রাখা, মানে বাচ্চা একটা চোখে আঘাত পেলো, বাবা মা হয়তো ওভাবে কেয়ার করলো না যে আচ্ছা কিছু হবে না, কিন্তু সেটাই দেখা যায় পরবর্তীতে একটা বড় সমস্যা, দৃষ্টিশক্তির একটা বড় সমস্যা হয়ে যেতে পারে। সুতরাং এ ধরনের আঘাতগুলোকে নেগলেক্ট করা যাবে না। তাহলে কিছু কিছু জায়গা থেকে আমরা চাইলেই একটা বাচ্চার দৃষ্টিশক্তি, যে ক্ষীণ দৃষ্টিশক্তি, সেটাকে প্রতিরোধ করতে পারবো। আর কিছু জিনিস তো আসলে আনঅ্যাভয়েডেবল, যে টিউমার, স্যার যেরকম বললেন যে কিছু টিউমার আছে যেটা কিনা জেনেটিক্যালি হতে পারে, তো সেই জিনিসগুলো আসলে অ্যাভয়েড করা যায় না। তবে যত দ্রুত সম্ভব চিকিৎসা করার জন্য বাবা মার বুঝতে হবে বাচ্চার দৃষ্টিশক্তিটার কি অবস্থা বা কি পর্যায়ে আছে, এবং প্রয়োজনে খুব দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় স্যার আলোচনা করলেন, সেটা হচ্ছে রেটিনোপ্যাথি অফ প্রি ম্যাচিউরিটি, মানে যে একটি বাচ্চা মায়ের গর্ভে যে 9 মাস থাকবে, তার মধ্যে যদি 8 মাসের আগেই বাচ্চাটি হয়ে যায়, যে কোনো কারণেই যদি প্রিটার্ম ডেলিভারি হয় বাচ্চা, অথবা বাচ্চা যদি 1500 গ্রামের নিচে হয়, মানে বাচ্চার ওজন 2.5 কেজি হওয়ার কথা, তার থেকে যদি কম, এবং সেই কমটা যদি 1500 গ্রামেরও নিচে হয়, সেই সব বাচ্চাদের দেখা যায় রেটিনাতে যেই প্যাথোলজিটা হয়, পরবর্তীতে বাচ্চার ধাপে ধাপে প্রথমে সম্ভবত বলা হয় হোয়াইট পিপল, তারপরে আস্তে আস্তে বাচ্চার দৃষ্টিশক্তি কমতে থাকবে এবং একটা সময় ব্লাইন্ড হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে স্যার যে ইম্পর্টেন্ট মেসেজটা আমাদেরকে দিল, যে এরকম যদি বাচ্চা জন্মগ্রহণ করে, প্রিমেচিউর বাচ্চার অনেক সময় দেখা যায় যে এনআইসিইউ সাপোর্ট লাগে, বাচ্চা এনআইসিইউতে থাকে, ওই যে তাপের মধ্যে থাকে, সবকিছু পরে যখন বাচ্চা ওখান থেকে অক্সিজেনের মধ্যে থাকলো, বাচ্চা ইমপ্রুভ করলো, তখন বাচ্চাকে অবশ্যই একজন চক্ষু বিশেষজ্ঞ, বিশেষ করে যারা শিশু চক্ষু বিশেষজ্ঞ, তাদেরকে একবার হলেও বাচ্চার রেটিনাটা পরীক্ষা করিয়ে নিতে হবে। স্যার এখানে প্রসঙ্গত আমি একটু জানতে চাচ্ছিলাম, যে এটা তো আমরা বললাম যে যেসব বাচ্চারা আসলে সেই ধরনের ফ্যাসিলিটিস পেলো টারশিয়ারি লেভেলে, অনেক সময় কিন্তু স্যার গ্রামের বাচ্চাও দেখা যায় যে এরকম কম ওয়েটেই জন্ম নিল, জন্ম যখন নেয়ার কথা তার আগেই জন্ম নিল সবকিছু, এবং বাচ্চাকে দেখা যায় যে ওখানে ওরা তুলার মধ্যে রেখে, মানে একটা বাসার মধ্যেই ম্যানেজ করে দেখা যায় বাচ্চাটা বেঁচে যায়, কিন্তু পরবর্তীতে এইসব বাচ্চারাও তো স্যার ডেভেলপ করতে পারে রেটিনোপ্যাথি। তো সেই সব ক্ষেত্রে স্যার কি কি লক্ষণ দেখলে বাচ্চার, মানে তাদের জন্য যদি আপনি একটু বলেন যে সেই সব মায়েরা কি কি লক্ষণ দেখলে আপনাদের কাছে নিয়ে আসবে বাচ্চাটা। ধন্যবাদ। মা বাবা যখন এই বাচ্চার দিকে, পুরো বাচ্চার দিকে তো সব বাবা মাই খুব বাচ্চার দিকে সবাই খুব কেয়ারফুল হয়, কিন্তু বিশেষ করে চোখের দিকে আমরা বলতেছি যে চোখের দিকে একটু বেশি দৃষ্টি দেওয়ার প্রয়োজন আছে। যদি কোনো মা বাবার যদি চোখে মনে হচ্ছে যে বাচ্চাটার মুভমেন্টটা ঠিক নাই, কেমন জানি একটা অ্যাবনর্মাল মুভমেন্ট, স্বাভাবিক না, তাহলে অবশ্যই এটা হচ্ছে তার মাথাতে রাখতে হবে যে এটা তার ক্ষীণ দৃষ্টি হতে পারে। যদি চোখটা কোনো কারণে আর থাকে, দুইটা চোখ সমান থাকার কথা ছিল, একটা যদি একটু আর থাকে বা একটা ভিতর দিকে থাকে দুইটা চোখ, অথবা বাইরের দিকে থাকে, বুঝতে হবে যে এই যে চোখ আর চোখ বা টেরা চোখ বলি, তাহলে টেরা চোখ সবসময় দৃষ্টি কম হয়। আবার যদি বলি যে অ্যাবনর্মাল মুভমেন্ট হচ্ছে, তার মানে তার চোখ ভালো দেখতে পাচ্ছে না। আবার যদি মনে করি যে না, বাচ্চাটা অস্বাভাবিকভাবে এক দিকে তাকিয়ে আছে, তার মানে
স্টেয়ার লুকিং, সে তাকাই আছে, ফেল ফেল করে তাকাই আছে, তার কোনো তার পারিপার্শ্বিকতার অবস্থার প্রতি তার কোনো খেয়াল নাই। অথবা যদি কোনো জিনিসের প্রতি তার অ্যাট্রাকশন না থাকে, যে একটা লাল বল আছে বা একটা বেলুন আসলো বা একটা ফ্যান ঘুরতেছে, তার দিকে দৃষ্টি তাকাইলো না, ইনঅ্যাটেন্টিভ বেবি, এটাকে বলে আমরা ইনঅ্যাটেন্টিভ বেবি, তাহলে বুঝতে হবে যে বাচ্চা ভালো দেখতে পাচ্ছে না। এই সমস্ত গুলি যখন যে মা বাবা যদি খেয়াল করে যে না বাচ্চাটা তো মনস্থানে ঠিক, যে কোনো যদি যখনই কোনো সন্দেহ হবে অবশ্যই চক্ষু রোগ বিশেষজ্ঞের কাছে শরণাপন্ন হওয়া উচিত। গ্রামের মারা একটু খেয়াল করে না, কিন্তু তখন যখন আসে একটু দেরি হয়ে যায়। তবে এই সমস্ত প্রোগ্রামগুলি যে আপনারা যেটা করতেছেন এখন, এটা আমাদের প্রোগ্রামটাই হচ্ছে সচেতনতার জন্য, মানুষ থেকে মানুষ জানতে পারছে যে কিভাবে কি হইলে আত্মীয় স্বজন একজন দেখলো আরেকজনকে বলতে পারে যে না বাচ্চাটা একটু অ্যাবনরমাল, শিশু বিশেষজ্ঞর কাছে নিয়ে যাও। তো আগের থেকে এখন অনেক অনেক কেয়ারফুল হয়েছে মা বাবারা মনে হচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ। বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আপনাকে দেশি বিদেশি অনেক জায়গা থেকে অনেক ভাবেই ধন্যবাদ জানাচ্ছে। বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য, আলোচনা সবাই খুব উপভোগ করছে। আর একজন মা হিসেবে আসলে স্যার আমিও খুব উপভোগ করছি। আমাদের আসলেই স্যার মনে হচ্ছে যে একটা শিশু জন্মের পরে যেহেতু বাবা মার কাছে থাকে, বাবা মাই হচ্ছে তার প্রথম ডক্টর। বাবা মা যখন খেয়াল করবে, বাবা মা যেসব অসুবিধাগুলো দেখবে, দেখে যদি তারা বুঝতে পারে যে না এটা স্বাভাবিক না, তখনই তারা যেই ধরনের সমস্যা মনে করবে সেই ধরনের ডাক্তারের কাছে নিয়ে গেলে আসলে দ্রুত নির্ণয় হবে, প্লাস হচ্ছে চিকিৎসা যত দ্রুত শুরু হবে তত হচ্ছে শিশুটা উপকৃত হবে। তো স্যার আমাদের আগের প্রশ্নের ধারাবাহিকতাতেই যদি থাকি, যে আমরা জিজ্ঞেস করেছিলাম যে দৃষ্টিশক্তি কি কি কারণে কম হতে পারে, তো আমরা নিউবর্ন ইনফেন্সিতে জানলাম। এখন যদি আমরা চাইল্ডহুডে যাই, যে 1 বছর থেকে 5 বছরের শিশু যাদের, ওদের স্যার নিউবর্ন থেকে যে ধরনের সমস্যাগুলো ছিল ওগুলা বাদ দিয়ে আর কি কি অ্যাডিটিভ সমস্যার জন্য ওদেরও ক্ষীণ দৃষ্টি হতে পারে? ধরেন যে নিউবর্ন ইনবর্ন এরর অফ মেটাবলিজম, আসলে আমাদের কিছু কারণে এটা শারীরিক ভাবে তার জন্মগতভাবে তার একটা ডিফেক্ট হয়, ইনবর্ন এরর অফ মেটাবলিজম বলি। 2 নম্বর বলতে পারি যে না কোনো কোনো কারণে, হেরিডিটারি কারণে বা কোনো অ্যাবনর্মাল ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটির কনজেনিটাল গ্লোকোমা হইতে পারে, চোখের চাপ বেড়ে গেছে, অথবা ছানি দেখা গেল, অথবা কোনো কোনো আঘাতজনিত কারণে চোখে ছানি পড়লো, কনজেনিটাল ক্যাটারাক্ট। তারপরে আমরা ধরেন ইনফেকশনটা হইতে পারে এই লোকাল ইনফেকশন, আবার ইনফেকশন মানে যে কোনো অর্গানিজম দিয়ে, বা সিস্টেমিক ইনফেকশন থেকেও চোখে এটা ইনভলভ করতে পারে। তারপরে হলো যে কোনো কোনো সময় দেখা যায় যে রেটিনোপ্যাথি, এটা ডিজেনারেশন হতে পারে, ডিস্ট্রফি হতে পারে, এটা জন্মগত। তো বেশিরভাগ দেখা গেছে জেনেটিক ডিজিজগুলি যেগুলি জন্মগত মার গর্ভের থেকে আসে, অর্ধেক শিশু মরে যায় গর্ভাবস্থায়, আর অর্ধেক শিশু জন্মের পরে মরে যায়। আর যদি কিছু অর্ধেক থেকে যায়, তারা বেশিরভাগ দেখা যায় যে এই চলমান, যেটা আমরা বলতেছিলাম আপনি, যে তারা এই চোখের ক্ষীণদৃষ্টি বা আকৃতিতে অথবা গঠনে চোখটা অ্যাবনর্মাল নিয়ে তারা উপস্থাপিত হয়। দেখা যাচ্ছে যে কোনো কোনো সময় দেখা যাচ্ছে হেরিডিটারি কোনো কারণে বা অ্যাবনর্মাল মিউটেশনের জন্য চোখই হলো না, দুইটা চোখ নাই। আমি অনেক পেয়েছি, যে বিশেষ করে মিডল ইস্টে যখন সৌদি আরবে যখন আমি দেখছি রুগী, ওখানে তো ওই যে যুদ্ধ হচ্ছে, অনেক মিউটেশন হচ্ছে, তো মনে হচ্ছে যে দুইটা চোখই নাই, অথবা কোনো কর্নিয়া দুইটা একবারে ঘোলা, অথবা ছোট চোখ, মাইক্রোপথলমাস বলি, ছোট চোখ, বা দেখা গেল যে না এটাতে চোখটা স্বাভাবিক আছে কিন্তু কর্নিয়াটা একবারে ছোট। তো এই যে আকৃতিতে বা গঠনে যে ব্যাসকম হয়ে গেল, এইগুলো তো বিভিন্ন রকম ফ্যাক্টর থাকে, এগুলো তখন দেখা যায়। তারপরে যখন আমরা আরো বড় হইলাম, এই ফ্যাক্টরগুলি আসে এনভায়রনমেন্টাল হ্যাজার্ডস। যেমন আমরা অনেকক্ষণ ধরে বাচ্চারা টেলিভিশন তাকে তাকায় দিল, বা খুব মোবাইলের দিকে তাকায় থাকলো, বা এমনি তারা বেশি কাজ করলো, তাতে দেখা যায় যে এই চোখের ক্ষীণদৃষ্টি হইতে পারে। আমাদের দেশে দেখা যায় যে একটা সমীক্ষাতে দেখা যায় যে গ্রামের ছেলেদের থেকে শহরের ছেলেদের মানে চশমা বা ক্ষীণদৃষ্টি বেশি, অনেক বেশি, 4 গুণ 5 গুণ বেশি। আমাদের দেশে ঢাকা শহরে কয়েকটা সমীক্ষা, কয়েকটাই আমাদের স্টুডেন্টরা মানে থিসিস লিখতে যায়, দেখছে যে পরীক্ষা করে দেখছে যে 4 to 5% বাচ্চাদের ছোটকাল থেকে
তাদের দৃষ্টি একটু কম, রিফ্র্যাক্টিভ এরর, জাস্ট কোনো কারণ ছাড়া রিফ্র্যাক্টিভ এরর হচ্ছে, শুধু তারা চশমা পরীক্ষা করে নেয় এবং চশমা দেয় নাই জন্য চোখটা অন্ধ হয়ে যাচ্ছে। এই জন্য ক্ষীণ দৃষ্টিকে WHO খুবই ইম্পর্টেন্স দিচ্ছে। এই জন্য 3 নম্বর কারণ হিসেবে দিচ্ছে যে শিশুদের অন্ধত্বের কারণ 3 নম্বর হলো রিফ্র্যাক্টিভ এরর, যেটা এই বয়স হয়। তখন বাচ্চারা ইউজুয়ালি কিছু কিছু বাচ্চা আসে যে পড়ার সময়, লেখাপড়া করার সময় একটু মাথা ব্যথার কমপ্লেন করে, কখনো কখনো বাচ্চারা দেখে যায় ইনঅ্যাটেন্টিভ হয়, তখন মারা নিয়ে আসে যে ডাক্তার সাহেব দেখেন কেন কি হচ্ছে। তাহলে তো রিফ্র্যাক্টিভ এরর দেখা যেতে পারে, কোনো কারণ ছাড়া হইতে পারে রিফ্র্যাক্টিভ এরর, বা জন্মগত বা হেরিডিটারি, যে মা বাবা চশমা পড়ছে, বা ছেলেদেরও হেরিডিটারি হিসাবে সে চশমা লেগেছে। তো এরকমই আমাদের এই বয়সটাতে বেশিরভাগ 4-5 বছর বয়স। আর বিশেষ করে আমরা তখন আরো খেয়ালি থাকি যে এটা তো মানে চোখের দৃষ্টি গেল, আর রেটিনোব্লাস্টোমা একটা টিউমার, খুবই ডেঞ্জারাস, চোখে হয়। এটা খুবই, যদি সময় মতো ডিটেক্ট না করে, ডায়াগনোস না করতে পারি, আর সময় মতো আমরা চিকিৎসা না করতে পারি, বাচ্চাটার জীবন বিপন্ন হয়ে যায়। তো কাজে ওই সময়টা ভালো করার কারণে আমরা চোখটা পরীক্ষা করা উচিত। স্যার, কথা না বললেও কথা চলে আসে, যেহেতু আমরা সবাই এখন একটা বৈশ্বিক মহামারীর মধ্য দিয়ে যাচ্ছি। আমাদের কোভিড প্যান্ডেমিকের সময় এই যে আমাদের চোখ তো একটা পোর্ট অফ এন্ট্রি আমাদের করোনা ভাইরাসে। তো সেই ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে বাবা মারা কি কি প্রোটেকশন দিতে পারে যাতে বাচ্চারা এই মানে চোখটাকে তার সুরক্ষা রাখতে পারে, বা এই পোর্ট অফ এন্ট্রিটাকে তারা মানে করোনা ভাইরাস থেকে প্রতিরোধ করতে পারে? ভাইরাস তো আমাদের দেখাও যায় না, বাতাসে ঘুরে বেড়ায়। তো দেখা যাচ্ছে যে এই করোনাতে এই চোখের কনজাংটিভিটিস হচ্ছে, চোখের চোখ ওঠা বলে যেটা, এটাতে দেখা যাচ্ছে কিন্তু কোনো ক্ষেত্রে কিছু কিছু পেশেন্টের প্রথম উপসর্গটা হচ্ছে কনজাংটিভিটিস দিয়ে। তারপরে কোনো ক্ষেত্রে কোনো রোগীর দেখা গেছে না চোখে ব্যথা, কোনো কারণে একটা চোখে ব্যথা হইলো, চোখ স্বাভাবিক আছে, কোনো ব্যথার কোনো কারণ খুঁজে পেলাম না, কেন ব্যথা হচ্ছে? তো দেখা গেল যে না, তারপরে 2-3 দিন পরে দেখা গেল জ্বর আসলো, তারপর করোনার ডিটেকশন হইলো। এটা একটা উপসর্গ। রেটিনাতে প্রথম অবস্থায় তারা করে না, ডিটেক্ট করে না, কিন্তু শেষের দিক দিয়ে রেটিনাতে কিছু কিছু একটা কেস পাওয়া গেছে যে রেটিনোপ্যাথি মানে অ্যাবনর্মালিটি দেখা গেছে। তবে এখন এটা এস্টাবলিশড হয় নাই। তবে কনজাংটিভাইটিস করোনার একটা উপসর্গ, চোখের ব্যথা একটা উপসর্গ। এই জন্য আমরা বলি যে যদি চোখের ব্যথা এই সময়টাতে আমরা খুব কেয়ারফুল হয়ে যাই, বা খুবই মানে আমরা বাপ মাকেও বলি যে আপনারা একটু কেয়ারফুল হবেন। তো এটাতে প্রতিরোধ করার জন্য এখন ওই শিল্ড যুক্ত আই চশমা পাওয়া যায়, ভালো স্বচ্ছ গ্লাস হলে, কোনো যদি সে ঘরে বাইরে যায় তো এটা পড়তে পারে। যদি ঘরে থাকে তখন তো ঘরের দরকার নাই চশমা, কিন্তু বাইরে গেলে যদি ক্রাউডিং এতে যায়, কোনো বাচ্চা যেতে হয়, তখন একটা চশমা ব্যবহার করলো, তাকে কিছু তো প্রোটেকশন দেয়, এই এক্সপোজার টু এয়ার এবং এক্সপোজার টু ডাস্ট, এই আর কি। আর তো কিছু তেমন এখনো হয় না। আচ্ছা, ধন্যবাদ স্যার আপনাকে। স্যার, এখন একটু জানতে চাচ্ছি, আপনি প্রসঙ্গত বলেছিলেন কনজাংটিভাইটিস এর কথা, তো যেটাকে আমরা প্রচলিত ভাষায় বলি চোখ উঠা। তো এই কনজাংটিভাইটিস এর সিমটম গুলা কি কি, এবং স্যার এটার প্রতিকারের জন্য মা বাবা বাচ্চাদের জন্য কি কি করতে পারে সে ব্যাপারে আলোচনা করেন। যদি আমি ছোটকাল থেকে ধরি যে নবজাতক শিশুটার যে কনজাংটিভাইটিসটা, এটা হলো এই অপথলমোনিউটোগ্রাম, এটা হলো খুব ডেঞ্জারাস। এটা অনেক চোখ নষ্ট হয়ে যায়। আগের দিনে তো বেশ চোখ নষ্ট হয়ে গেছে। চোখে প্রথম চোখটা ওই মনোকাল ইনফেকশন একদিনেই চোখটাকে কর্নিয়াটাকে ঘা করে ফেলে, এবং তারপর দিন দেখা গেলো চোখটা একবার টোটালি নষ্ট হয়ে গেল। তো এই জায়গায় অর্গানিজম থেকে মানে এক্সপোজার, সবসময় হাইজিন মেনটেন করার কথা বললেন বাচ্চাদের, যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। অথবা জন্মের পর আগের দিনে এই সিলভার নাইট্রেট দিত ওই ইয়েতে অবস্টেট্রিশিয়ানরা। ওই সিলভার নাইট্রেটটা এটা একটু পিগমেন্টেশন হয় থেকে এটা বন্ধ। এখন কোনো সেন্টারে রুটিনলি তারা অপটিমাইসিন আই ড্রপ, মক্সিসিলিন আই ড্রপ 1 ফোঁটা 2 ফোঁটা দিয়ে দেয়। অথবা কোনো সেন্টারে যারা অ্যাফোর্ড করতে পারে টেট্রাসাইক্লিন অয়েন্টমেন্টটা দিয়ে দেয়, যে বাসায় যায় কয়েকদিন ব্যবহার করেন। কিন্তু তারপরে যখন এটা ইনফেকশন হয়ে যায় তখন অবশ্যই
শিশু চক্ষু রোগ শরণাপন্ন হতে হবে, কারণ তখন এক্সটেন্সিভ তাকে চিকিৎসা দিতে হবে, অনেক অনেক চিকিৎসা তাকে লোকাল মানে চোখের ড্রপ এবং সিস্টেমিক ট্যাবলেটও খাওয়াতে, অ্যান্টিবায়োটিক খাওয়াতে হয়, তার জন্য তাকে খুব কেয়ারফুল হতে হয়। আর যখন শিশুটা বড় হয়, যখন ধুলাবালিতে যায়, তাহলে খুব খেয়াল রাখতে হবে যে মা বাবার যে সে ধুলাবালিতে কতটুকু এক্সপোজার হলো, কতটুকু সে এবং আসার পরে মা বাবা যদি তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, সবসময় এতে রাখে, অনেকটা ভালো থাকে। এই পরিষ্কার পরিচ্ছন্নটা হলো বড়। যদি কোনো আঘাত লাগে কোনো কিছু, অবশ্যই চোখে আঘাত লাগা মানে চোখে কোনো কিছু লেগেছে বা কোনো কিছু লাগছে, ওদের সাথে তো ইনফেকশন গেছে, এবং ইনফেকশনটার পরপরই আমরা একটু সতর্ক হওয়া উচিত যে হয় অ্যান্টিবায়োটিক ড্রপ দিই, অথবা দিয়া দেখি যে কতক্ষণের মধ্যে যদি তেমন কিছু না হয়, অবশ্যই আপনারা ডাক্তারদের কাছে শরণাপন্ন হওয়া উচিত। এখন তো স্যার শিশুদের দৃষ্টিশক্তি পরীক্ষা নিয়ে আসলে চক্ষু বিশেষজ্ঞরা বারবারই বলছেন যে শিশুদের দৃষ্টিশক্তি পরীক্ষা করে নেওয়া উচিত। এই যে চক্ষু বিশেষজ্ঞরা বারবার বলছেন, এর কারণটা কি স্যার, যে শিশুদের দৃষ্টিশক্তি পরীক্ষা করা প্রয়োজন বা করে নেওয়াটা এটা একটা রুটিনের মধ্যে পড়ে যাচ্ছে, কারণটা কি? রুটিনের মধ্যে এটা কারণ চক্ষু চিকিৎসকরা বেশি করে তারা খুব ওরিড হয়েছে যে যদি সময় মতো চক্ষু পরীক্ষা না করে তবে অনেক রোগ আমরা ডিটেক্ট করতে পারি না, ফলে তার দৃষ্টিটা দিয়ে ডে বাই ডে আরো ক্ষতি হয়। মনে করেন জন্মের পরের থেকে যে বাচ্চাটা যদি শিশুটা যদি আমরা যদি ডিটেক্ট হতো, তাহলে যে তার যদি আমরা চক্ষু পরীক্ষা করে যদি বুঝতাম যে না তার চোখে রিফ্রেক্টিভ এরার আছে, তাকে চশমা দিলে ভালো হবে, অথবা যদি আমি তাকে যদি দিতাম যে চশমা দিলে একটু ইমপ্রুভ করে যাবে, যদি তখন আমরা অবহেলায় করি, যে অনেক মা বাবা আছে গ্রামের বিশেষ করে তারা চশমা দিতে চান না, ফলে বাচ্চাটা তখন লেজি আই বলি, আমরাকে অ্যামব্লায়োপিয়া বা লেজি আই বলি, চোখটা দুর্বল হয়ে যায়, ফলে এই আর স্বাভাবিক দৃষ্টিটা ফিরে আসে না। দেখা গেছে যে সমীক্ষা দেখা গেছে যে জন্মের 3 মাস পর্যন্ত খুব ডেভেলপ করে দৃষ্টিশক্তি। এই দৃষ্টিশক্তিটা তখন যদি কোনো কারণে যদি চোখের লাইট যদি ফোকাস না হয় চোখের রেটিনাতে, তাহলে তার দৃষ্টিশক্তি ডেভেলপ করে না। মনে করেন চোখের পাতাটা পড়ে গেছে, টসিস, অথবা চোখে কনজেনিটাল ক্যাটারাক্ট মানে স্থানীয় হয়ে গেছে, তার মানে লাইটের ফোকাসটা যাচ্ছে না তার চোখের ভিতরে। তো এই স্টেজে যদি আমরা তাকে চিকিৎসা না দিতে পারি, তাহলে তার সারা জীবনের জন্য সে মানে দৃষ্টিশক্তি কমে গেল, তার মানে সে অন্ধত্বের দিকে যাচ্ছে। তারপরে আমরা দেখি যে কিছু কিছু রোগ আছে আমরা এই পরীক্ষা করলে আমরা ধরতে পারি। যেমন যদি বাচ্চাটা, সবাই তো বললে যে স্বাভাবিক যে কনজাংটিভাইটিস হয়, কিন্তু ওই সময়ের কনজাংটিভাইটিসটাকে আমরা বেশি গুরুত্ব সহকারে দেখি প্রথম 1 বছরের মধ্যে, 1 মাসের মধ্যে। তারপরে যদি বাচ্চাটা নিউটন 1 মাসের মধ্যে যে কনজাংটিভাইটিসটা, এটা খুবই কেয়ারফুল। তারপরে যদি কনজাংটিভাইটিস, আমরা খুব যত্ন সহকারে আমরা চিকিৎসা দেই এবং এটা কমে যায়। বা যদি রেটিনোপ্যাথি প্রিম্যাচুরিটি, যদি আমার এই বাচ্চাটা যদি ইনকিউবেটর থেকে আসার পরে যদি আমি 1 সপ্তাহ 6 সপ্তাহের মধ্যে আমি যদি দেখতে না পারি, তাকে আমি যদি সময় মতো আমি যদি লেজার দিতে না পারি বা চিকিৎসা না করতে পারি, বাচ্চাটা অন্ধ হয়ে যাবে। অন্ধ হলে তো আমার মানে সারা জীবন সে অন্ধত্বের অভিশাপ নিয়ে ঘুরে বেড়াবে। এই বাচ্চা যদি অন্ধ হয়, তাহলে যে আরো যে কতগুলি কথা বললাম যে না শুধু চোখ তো অন্ধ হইলো, আর আবার যদি একটা টিউমার হয়ে যায়, তো তার যদি আমি যথাসময়ে চিকিৎসা না করতে পারি, তাহলে তার জীবন বিপন্ন। তাহলে একটা চিকিৎসার এই পরীক্ষার অভাবের জন্য একটা ছেলের দৃষ্টি হারিয়ে অন্ধত্বের দিকে যাচ্ছে, আবার কোনো কোনো কিছু বাচ্চা আছে তারা জীবন সায়নের দিকে, জীবন বিপন্নের দিকে তারা যাচ্ছে। কাজে আমাদের একটু যদি তাড়াতাড়ি করি, তাহলে আমরা কিছু রোগ আছে যে রোগগুলিকে প্রিভেন্ট করতে পারি। যেমন এই যে এখন বাংলাদেশে মিজলস এবং রুবেলা ইনজেকশন দিচ্ছে, এই যে ইমিউনাইজেশন, যদি 10 বছরের বাচ্চাদের পর্যন্ত ইনজেকশন দেওয়া হচ্ছে এখন, টিকা, হ্যাঁ টিকা ইপি প্রজেক্ট চলতেছে, এই প্রোগ্রামে যে চলতেছে তাতে রুবেলা হবে না, তার মানে রুবেলা ইনফেকশন থেকে বাঁচানোর জন্য মিজলস হবে না, তাহলে এটাও যেটা আমরা বলতেছি অন্ধত্বের কারণ বা ক্ষীণদৃষ্টির কারণ, তাহলে আমরা প্রিভেন্ট করতেছি। তাহলে আবার দেখা যাচ্ছে তার সাথে সাথে আবার ইপিএ প্রজেক্ট, বাংলাদেশি ইপিএ প্রজেক্ট এটার সাথে যোগ করে দিয়েছে ভিটামিন এ ক্যাপসুল,
ফলে আমাদের ভিটামিন এ ক্যাপসুলের জন্য আগে হাজার হাজার ছেলে বাচ্চারা অন্ধত্বের শিকার হয়েছে। এখন এই ইপিএ প্রজেক্টটা এত সাকসেসফুল যে এখন বাংলাদেশে ভিটামিন এ ডেফিসিয়েন্সির জন্য কোনো বাচ্চা অন্ধ হয়েছে আমরা এখন আর পাই না, আমরা তো দেখি না যে ভিটামিন, কারণ ভালো এই প্রোগ্রামটা খুবই সাকসেসফুল বাংলাদেশে। ফলে এই যে ইম্পর্টেন্সটা, এটা এই জন্য আমরা বলি যে পরীক্ষা করলে ধরা পড়ে যে এটা কি কখন কি হচ্ছে। আবার যদি আমরা পরীক্ষা দিতে মা বাবাকে আমরা সচেতন করে দিই কিভাবে আপনাকে পরীক্ষা করবেন, কিভাবে তার দৃষ্টি, এই জন্য আমরা বলি যে প্রতি বছর একবার করে হলেও বাচ্চা আপনি পরীক্ষা ডাক্তার দ্বারা চক্ষু বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষা করানো উচিত। বিশেষ করে অনেক আছে যেটা বলি আমরা কালার ব্লাইন্ডনেস, রং অন্ধ। যেমন কোনো কোনো বাচ্চা দেখা গেছে যে এই ট্রাফিকের লাল, সবুজ এবং হলুদ বাতি দেখে না। কারণ এই বাচ্চাটাকে আমরা মা বাবাকে আমরা সতর্ক করতে পারি যে দেখেন এই বাচ্চাটা যদি এখন থেকে আপনি তার ক্যারিয়ারের দিকে করে দেবে, এই বাচ্চাটা কোনোদিন সে মানে কোনো ডিফেন্সে চাকরি করতে পারবে না, মিলিটারিতে যেতে পারবে না, বা কোনো প্লেনে তার তো প্রশ্নই ওঠে না। ইভেন সে কোনোদিন সে ড্রাইভিং করতে গেলেও তার কষ্ট হবে। ফলে তাকে আগের থেকে আমরা সতর্ক করে দিই যেটা জন্মগত, যদি অ্যাকোয়ার্ড হয় সেটা আমরা চিকিৎসা করতে পারি, কিন্তু যেটা জন্মগত রং অন্ধ, যেটা কালার ব্লাইন্ডনেস, এটা চিকিৎসা প্র্যাকটিস করলে কিছুটাই উন্নতি হয়, তাহলে কিছুটা দেখা দিতে পারে যে হ্যাঁ তাকে ট্রেনিং দেওয়ালে ভালো হবে। এই জন্য আমরা বলি যে ছোটকালেই তাকে কালার ব্লাইন্ডনেস পরীক্ষা করা উচিত। আর যদি আমরা মনে করি যে না, বাচ্চাটা যখন স্কুলে যাচ্ছে তাকে স্কুল গোয়িং বাচ্চাদের অবশ্যই তাদেরকে স্ক্রিন করা দরকার। দেখা গেছে যে শহরের ছেলেদের 4 to 5%, একটা সমীক্ষা দেখা গেছে 4 to 5% বাচ্চাদের ক্ষীণদৃষ্টি, মানে তাদের চশমা লাগে। এটা রুটিন একদম স্কুলে। আমরা যে চক্ষু চিকিৎসা বারবার বলতেছি যে এই স্কুল সাইড টেস্ট এটা একটা কম্পালসারি করা উচিত, এটা স্কুলে প্রিরিকুইজিট ফর অ্যাডমিশন, এইটা সচেতন করি, কিন্তু এটা বাচ্চাটাকে স্কুলে ভর্তি হওয়ার জন্য কোনো বাধা হবে না। মা বাবাকে সচেতন করা হয় যে এটা চশমা দিলে বাচ্চাটা চোখে ডেভেলপ করবে, অথবা যদি আমি এখন সময় মতো আমি যদি চশমা না দেই এই বাচ্চাটা কয়েকদিন পরে অন্ধ হয়ে যাবে, জাস্ট এমব্লয়পিয়া, এবং এই অন্ধত্ব তাকে সারা জীবন। ফলে এই অন্ধত্বের জন্য যদি বেশি হাই পাওয়ার হয়, রিফ্র্যাক্টিভ এরর হয়, তো সে জীবনে সে নিজে চাকরি টাকরি করতে গেলে সে নিজে বিকলাঙ্গ। 2 নম্বরটা হলো সে পরিবারের জন্য একটা বোঝা। 3 নম্বর হবে যে এটা সামাজিক আমাদের রাষ্ট্রীয় একটু বোঝা হবে যদি সে ভালোভাবে দেখতে না পারে। এজন্য আমরা যদি পরীক্ষা করি, তো পরীক্ষা করার পরে আমরা বুঝতে পারি যে না, এই ছেলেটা আর ডেভেলপ করবে না। এখন আমরা লো ভিশন এইড কিছুটা ডেভেলপ করতেছে, এবং লো ভিশন এইড দিয়ে হইলে তাকে আমরা কিছুটা দৃষ্টি আর একটু বাড়ানো যেতে পারে। ফলে লো ভিশন এইড বা প্র্যাকটিস বাংলাদেশে এখন অনেক 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 কয়েকটা সেন্টারে ডেভেলপ করে গেছে। প্রশ্ন করেছে এখন এই যে কোভিড সিচুয়েশনে আসলে আমাদের বাচ্চাদের তো স্কুলে যাওয়া হচ্ছে না, ওরা অনলাইনে ক্লাস করছে, দেখা যাচ্ছে মোস্ট অফ দ্য টাইম তারা পার করতেছে বিভিন্ন গ্যাজেটে, হয় ল্যাপটপে বা মোবাইলে অথবা আইপ্যাড বা এইসব গ্যাজেটের মধ্যেই পার করছে অনেকটা টাইম। এবং অনেক সময় বাচ্চাদের ইচ্ছা না থাকলেও, বাচ্চারা যে আগে অ্যাডিক্টেড ছিল এসবে, এখন দেখা যাচ্ছে কন্টিনিউয়াস ব্যবহারের জন্য বাচ্চাদের ইচ্ছে না থাকলেও আমরাই জোর করে বসাচ্ছি, যেহেতু ওদের ক্লাস, এক্সাম সবকিছু এর মধ্যে দিয়েই হচ্ছে। তো সেই ক্ষেত্রে বাবা মায়েরা বাচ্চার দৃষ্টির যত্ন কিভাবে নিতে পারে, বা এখান থেকে যদি বাচ্চার আসলে দৃষ্টিশক্তির কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে সেইটার দায়িত্ব কিভাবে এড়ানো যায় স্যার? বর্তমান যুগের পরিপ্রেক্ষিতে প্রশ্ন খুবই স্বাভাবিক যে আজকাল আমাদের দেশে আমাদের অবজারভেশনে যে মানে বিশেষ করে আমাদের দেশে যত ক্ষতি হয়েছে এই করোনার জন্য, বিজনেসম্যানরা তারা এটাকে কাভার আপ করতে পারবে, বা যারা চাকরিজীবী কেউ চাকরি হারাইছে, কেউ চাকরি পাবে, আবার কিছু হবে। কিন্তু সবচেয়ে ক্ষতি হয়েছে শিশুদের। যে প্রশ্নটা খুবই টাইম ডিমান্ডিং কোশ্চেন। প্রশ্নটা হলো যে এখন বাচ্চাদের কোনো উপায় নাই, এক হলো অলস, ঘরে বাইরে যায় না, বাপ মাও যেতে দেয় না। 2 নম্বরটা খেলার জায়গাটাও নাই। আর 3 নম্বরটা হলো আমার
ঘরে রাখার জন্য তাকে তো আমাকে কিছু বিনোদনের ব্যবস্থা করতে হবে। ফলে এই ছেলেগুলি এই কম্পিউটারের দীর্ঘক্ষণ থাকে, অথবা ইয়াতে আমাদের টাচ ফোন বা যেটা বলি স্মার্টফোন, এটা বেশ মানে অনেকক্ষণ থাকতে হয়। এখন যদি আমি বলি যে এটা যদি যদি শুধু ক্লাস করার জন্য যে সমস্ত বাচ্চারা করে, তার মানে ওই ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা যত ক্লাস করলো নিয়ন্ত্রিত তার প্রতি এটা হইলো, এটা এনাফ, এটা চলবে, এটা চোখে কোনো ক্ষতি করে না। কিন্তু যে সমস্ত বাচ্চাগুলি দেখা যায় যে শিশুরা, কিছু কিছু শিশু আছে ওই মোবাইল না দেখলে সে খাবেই না, খেতেই চায় না, বা টেলিভিশনটা খুলে না দিলে সে খাবে না, ঘুরতেছে। বিশেষ করে দেখা যায় যে সমস্ত কর্মজীবী মহিলা যে বাসায়, তাদেরই বেশি দেখা যায় যে তারা ওই যে মানে গৃহকর্মীর উপর নির্ভরশীল, এবং তারা ওই টেলিভিশন দেখায় দেখায় খাওয়ায় বা মোবাইল দেখায় দেখায় খাওয়ায়। ফলে তারা বাচ্চাগুলি এডিক্টেড হয়েছে। ফলে কাছে সারাক্ষণ দেখতে দেখতে তাদের চোখে বেশ স্ট্রেন পড়ে, এবং যে সে যে দেখে না সেটাও বোঝে না। ফলে কিছুদিন পরে দেখা গেল যখন স্কুল গোয়িং হলো বা রুটিন টেস্ট করতে গেলে, তখন দেখা যায় না, তো রিফ্রেক্টিভ এরার, তার চশমা লাগে। তাহলে এই সময়টাকে আমরা খুব কেয়ারফুল হওয়া উচিত যে বাচ্চাদেরকে প্রয়োজন ছাড়া মোবাইল বা টেলিভিশন এক্সপোজার করা উচিত না। যেটা আমাদের স্কুল, যেটা করোনাকালীন যে অনলাইন ক্লাস, এটা নিয়ন্ত্রিত ভাবে সরকারও দিচ্ছে, আমরাও নিয়ন্ত্রিত বাসার মধ্যে এটা নিয়ন্ত্রিত রাখা উচিত যে এই কয়েক ঘন্টা সে ক্লাস করবে, তারপরে আর না, তারপর প্রয়োজন নাই সে। তাহলে আমাকে তার বিনোদনের ব্যবস্থা করতে হবে, যে একটা খেলাধুলার ব্যবস্থা করতে হবে, অথবা তাকে বাপ মা একটু সময় দিতে হবে, বাপ মা তাকে নিয়ে ব্যস্ত থাকতে হবে, মানে তাকে দিয়ে সময় করুন, নাহলে বাচ্চাটা করবে কি, করার তো কিছু নেই। ফলে তারা এডিক্টেড হয়ে যাচ্ছে, যেটা আপনি বলছেন যে এই কম্পিউটার এডিক্টেড বা ইন্টারনেট এডিক্টেড, এটা হলো এই প্রজন্মের জন্য একটা ভীষণ একটা বিপজ্জনক অবস্থা। এটার থেকে বাঁচতে হলে একটু মা বাবার একটু কেয়ারফুল হতে হবে আর কি, পরিমিত ভাবে নিয়ন্ত্রিত করতে হবে মোবাইল ব্যবহার অথবা কম্পিউটার ব্যবহার। আলোচনা থেকে একটু আশ্বস্ত হলাম আমরা বাবা মায়েরা, যে যদি 3-4 ঘন্টা ক্লাস করার জন্য ব্যবহার করা হয় তাহলে চোখের যে খুব বেশি ক্ষতি হবে তা না, কিন্তু তার থেকে বেশি যখন আসলে লেখাপড়ার সময়টা, যেটা আমরা এখন আনঅ্যাভয়েডেবল একটা সার্কামস্টেন্সেস তৈরি হয়েছে, এইটুকু ছাড়াও যদি বাচ্চা তার বিনোদনের জন্য বা অন্য কোনো প্রয়োজনেও সারাক্ষণ স্ক্রিনের সামনে থাকে, সেইটা তার জন্য হার্মফুল হতে পারে। আর সেই ক্ষেত্রে আসলে বাবা মার সময় দেওয়ার ছাড়া বিকল্প নাই, যেহেতু এখন আমরা বাচ্চাকে বাহিরে সেরকম যেতে দিতে পারছি না, বা বাইরের মানুষরা এসেও তাদেরকে সময় দিতে পারছে না। এখন বাবা মার সময় দেওয়ার বিকল্প আর কিছুই না, বা পরিবারের, যে পরিবারে থাকে সে পরিবারের লোকজন বাচ্চাদেরকে সময় দিবে, যাতে তারা স্ক্রিনের উপর থেকে তাদের যেই অ্যাডিকশনটা বা যেই নির্ভরতাটা সেটাকে তারা কাটিয়ে উঠতে পারে। স্যার অনেক ধন্যবাদ। আসলে স্যার আপনার আলোচনা থেকে প্রতিটা বাবা মা যার নবজাতক বাচ্চা আছে, যার একটু বড় বাচ্চা আছে, বা যার এখনো বাচ্চা আসলে গর্ভধারণ করছে, সামনে বাচ্চা হবে, প্রত্যেকেই আমার ধারণা যে এতটুকু হলেও উপকৃত হতে পেরেছে। কারণ বাচ্চার দৃষ্টিশক্তি নিয়ে আসলে অনেক সময় আমরাও ওভাবে করে খেয়াল করতে পারি না যে বাচ্চাটা, এই যে স্যার কত ইম্পর্টেন্ট কথা বললেন যে মুভিং জিনিসের প্রতি অ্যাটেনশন আছে কিনা, লাইটের প্রতি অ্যাটেনশন আছে কিনা, এবং সেটা কোন সময়ে দেখা দরকার। জন্মের পরপরই যে সেটা দেখতে হবে এমন না, একটা সময় 2 মাস 3 মাস যাবে, তখন আস্তে আস্তে বাচ্চা সেই জিনিসগুলোর প্রতি আকর্ষণ বাড়বে। 6 মাস গেলে বাচ্চা মানুষকে চিনতে পারবে না। আর যদি সেখানেও কোনো রিয়েকশন না দেখায়, সেটাও যে একজন চক্ষু বিশেষজ্ঞের সাথে কথা বলা দরকার। এগুলো স্যার আসলে ছোট ছোট কথা হলো অসম্ভব গুরুত্বপূর্ণ কথা। কারণ সময় মতো যদি বাবা মা ডিটেক্ট করে বাচ্চাকে চক্ষু বিশেষজ্ঞের কাছে না নিয়ে যায়, তাহলে দেখা যায় চক্ষু বিশেষজ্ঞর কাছে একটা পর্যায়ে যদি যে পৌঁছায়, যখন কিনা চিকিৎসা দিয়ে তার সেই দৃষ্টিশক্তিটাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয় না। তো সময় মতো গেলে অনেকখানি উপকার বাচ্চার জন্য দিতে পারে, যেটা কিনা পারিবারিক বোঝা থেকে, রাষ্ট্রীয় বোঝা হওয়া থেকে বাচ্চাটাকে বাঁচায়। তো স্যার আসলে এত ইনফরমেটিভ, প্রত্যেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানিয়েছে। যেসব দর্শকরা দেখছেন, যারা কমেন্ট করছেন, শামস তাসনুবা, তারপর একজন দর্শক উনি প্রশ্ন করেছেন, স্যার ল্যাসিক করাটা কতটুকু নির্ভরযোগ্য? হাই পাওয়ার, আচ্ছা, যদি কেউ হাই পাওয়ারের লেন্স ইউজ করে তাদের ক্ষেত্রে ল্যাসিক করাটা কতখানি নির্ভরযোগ্য বা কতখানি উচিত?
লেসিক তো শিশুদের না, শিশু আমরা 18 বছর পরে দিয়ে আমরা লেসিক করি। লেসিক করি তখন যদি অল্প পাওয়ার হয়, -1, 2, 3 আমি ইউজুয়ালি প্রেফার করি না। হ্যাঁ, প্রেফার করি যদি বেশি মাইনাস পাওয়ার হবে, মানে বেশি ইয়া পুরো হয়ে যায়, চশমাটা দেখতে খারাপ লাগে, বা অনেক সামাজিক প্রবলেম আছে, যেমন সোশ্যাল প্রবলেম, মেয়েটার বিয়ে হচ্ছে না, বা তাকে দেখতে তারাও সে খারাপ মনে করতেছে, ফলে এই সমস্ত কারণে আমরা লেসিকের প্রতি আমরা বলতেছি যে লেসিক করেন। তবে আমাদের দেশে যে অবস্থা এখন, এই আগের থেকে লেসিক অনেক অনেক উন্নত হয়েছে এই টেকনোলজির দিক দিয়ে, কিন্তু প্রবলেমটা হয়ে গেছে যে আমাদের যে জলবায়ু যে পরিবর্তন হচ্ছে, আমরা গরমের দিকে চলে যাচ্ছি, ফলে লেসিকের পরে দেখা যায় যে কিছু কিছু সময় এই এই চোখ ড্রাই হয়ে যাচ্ছে, ফলে আমাকে সবসময় তাকে আর্টিফিশিয়াল টিয়ার রূপ রাখতে হয়, একটা বিপজ্জনক। 2 নম্বরটা হলো যে এখন হলো আমাদের কম্পিউটারের যুগ, তো কাজে আমাদের এই 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 নতুন প্রজন্ম বা তরুণরা যদি এখন লেসিক করে, তার আগামী দিনগুলিতে কিভাবে তার চলবে? কারণ এই যে যে রুমে সে চাকরি করবে, সে এসি এসি থাকবে, যদি ডিম মানে এসি, তাতে এসি চালাকালীন আরো জলীয় বাষ্প আরো ইয়া চলে যায়, ফলে চোখটা ড্রাই হয়ে যায় বেশি, ফলে তাকে আরো ডিপেন্ডেন্ট হয়ে যায়। বিশেষ করে এই লেসিকের পরে এই প্রবলেম গুলো দেখা যায়। তাহলে আমরা যে যদি বাধ্য হয়ে করি যে হ্যাঁ ছেলেটার চাকরি হচ্ছে না, সে সে এয়ারফোর্সে যাবে বা যে ইয়েতে মানে আর্মিতে যাবে, -2 এর বেশি হলে তাকে নিবে না, তখন সেও যাবে চাকরিতে, কাজে তাকে তো দিয়ে করতেই হয়। তাকে লেসিক করে দিলাম, 6 হয়ে গেল, চশমা ছাড়া সে ভালো, তার চাকরির জন্য সে হয়ে গেল। 12 বছর চাকরি করার পরে সে কি হবে সে পথে দেখবে, এখন তো সে চাকরিটা নিয়ে নিল। তো এরকম কেসে আমরা লেসিক প্রেফার করি। হ্যাঁ, লেসিক করতেছে, লেসিক এখন অনেক অনেক আগের থেকে অনেক ডেভেলপ করে গেছে, উন্নততর হয়েছে। হ্যাঁ, লেসিক অনেকেই করে। তবে -1, 2 জন্য আমি আমি পছন্দ করি না, যে কারণ চশমা দিয়েও অনেক সুন্দর লাগে, একটা আভিজাত্যের লক্ষণ। চশমা ব্যবহার করলে বিশেষ করে শিক্ষিত দেখা যায় যে হ্যাঁ টিচার বা হ্যাঁ বয়স, বা এই যে ডাক্তার ডাক্তার দিনাল আল্লাহ চোখে দিয়ে রাখছে, আমার কাছে ভালোই লাগতেছে যে একটা ইয়েতে আছে, ম্যাচুরিটি আছে। হ্যাঁ, চশমা চশমা একটা সৌন্দর্য আছে। তাহলে মানে কেউ ক্ষীণ দৃষ্টি, তার জন্য চশমা ব্যবহার করতে হচ্ছে, তার জন্য মন ছোট করার কিছু না, এটাকে অলংকার হিসেবে সে ব্যবহার করতে পারে। তো স্যার, আমাদের আরেকটা কথা যেটা জানতে চাচ্ছিল, যে বাবা মা দুইজনই যদি ক্ষীণ দৃষ্টি হয়, যে অনেক হাই পাওয়ারের চশমা ইউজ করতে হচ্ছে, সেই ক্ষেত্রে তাদের সন্তানকে কখন চক্ষু বিশেষজ্ঞের কাছে তার দৃষ্টিশক্তি পরীক্ষা করতে নিয়ে যাওয়া প্রয়োজন? স্বাভাবিক নর্মাল ইয়াত অবস্থায় অনেক মা বাবা আজকাল একটু বেশ খারাপ হয়ে গেছে, যদি শিক্ষিত ফ্যামিলিতে, তারা নর্মাল চেক আপ করার জন্য রুটিন ভাবে নেয় যায়, জন্মের পরের থেকে আবার রুটিন চেক আপ করায় তারা যায় উইদাউট কোন কারণ ছাড়া। তো আমরা বলি যে যদি কতগুলি যে অশনি সংকেত দেখা দেয়, যেমন চোখটা আর বা টেরা, অথবা চোখটা ঘুরতেছে অ্যাবনর্মাল, অথবা অ্যাবনর্মাল লুকিং, তবে সে তার কোনো ইন্টারেস্ট নেই কোনো খেলাধুলার প্রতি, মানে কোনো কিছুর এনভায়রনমেন্টের প্রতি কোনো ইন্টারেস্ট, এই সমস্ত লক্ষণগুলি দেখা গেলে আমরা বলি। তবে এইগুলি ছাড়া রুটিন চেক আপ করার জন্য আমরা বলি যে 3 বছর বয়সটা হলো সবচেয়ে প্রয়োজন। 3 বছর বয়সটা এই জন্য যে 3 বছরের বয়সটা যে তার যে ম্যাচুরিটি হয়, আজকাল শহরের ছেলেরা এবিসিডি পড়তে পারে, আর যদি গ্রামের ছেলে হয় তাদেরকে পিকচার পিকচার টেস্টিং করি, অথবা গেম গেম টেস্টিং করি, বিভিন্ন খেলনা দেখাই, তাতে তারা বুঝতে পারে যে তার ভিশনটা কিরকম। তাহলে বাচ্চাদের আমরা আবার আজকাল বলি আমরা অ্যাট্রোপিন রিফ্রাকশন করি, অটো রিফ্রাক্টোমিটারে আমরা বুঝতে পারি যে তার এত চশমা লাগবে কি লাগবে না। 3 বছরের পরে আমরা বলি যে সবসময় একটা বাচ্চাকে রুটিন চেক আপ, এটা প্রি স্কুল টেস্ট বলি আমরা, প্রি স্কুল টেস্ট। কারণ ইংলিশ মিডিয়াম স্কুলগুলিতে 3 বছর সময় ভর্তি করে, আর আমাদের যে সরকারি বিদ্যালয়গুলি আছে এগুলি 5-6 বছরে ক্লাস 1-এ ভর্তি করে। তো স্কুলে যাওয়ার আগে রুটিন চেক আপ করার জন্য আমরা বলি ইট ইজ আইডিয়াল 3 বছর বয়সে একটা চেক আপ করানোর জন্য সব ডাক্তারকে দিয়ে দৃষ্টিটা কেমন আছে, যদিও মা বাপ দেখছে যে না ভালো আছে, তারপরেও আমরা বলি চেক আপ করুন। এবং তারপরে প্রতি বছর
এবং একবার হলো মানে মনে করে দিতে হবে যে একটা কালার ভিশন টেস্টটা করে দেন, তাহলে মা বাবা বুঝতে পারবে তার ছেলেটা কতটুকু দৃষ্টি সম্পন্ন আছে। ধন্যবাদ স্যার। তাহলে প্রি স্কুল টেস্টিংটা আসলে প্রতিটা স্কুলে বা প্রতিটা বাচ্চার জন্য বাধ্যতামূলক হলে অনেকখানি স্ক্রিনিং এই জায়গাতেই হয়ে যাবে যে বাচ্চার দৃষ্টিশক্তির কি অবস্থা বা বাচ্চাটার কি প্রয়োজন, কোনো চিকিৎসার প্রয়োজন আছে কিনা বা চশমা বা অন্যান্য কোনো কিছু লাগবে কিনা। তো আমরা আসলে অনেকক্ষণ সময় পার করে দিয়েছি। স্যারের এত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা মুগ্ধ হয়ে শুনছিলাম। আসলে সময় কখন চলে যাচ্ছিল বুঝতে পারছিলাম না। আর আলোচনা এতটাই গুরুত্বপূর্ণ যে প্রত্যেকে এনজয় করছে, প্রত্যেকে যার যার ক্ষেত্র থেকে নিজেদের বাচ্চাদের কথা বা নিজের ভাই বোনের কথা চিন্তা করছে যে এই জিনিসগুলো দেখতে হবে বা দেখা প্রয়োজন বা এটা হয়তো বা দেখা হয় নাই, খেয়াল করে দেখতে হবে। আসলে এইভাবে সচেতনতা যদি সৃষ্টি করা যায়, আমাদের এইসব প্রোগ্রামের আসলে উদ্দেশ্যটাই তো এটা, যে জনগণের মধ্যে সচেতনতা তৈরি করা। যে কোনো কিছু খুব ইনিশিয়ালি যদি ধরা পড়ে যে কোনো রোগ, তাহলে চিকিৎসা করে সেই রোগটা সম্পূর্ণভাবে নির্মূল করা যায়। তো স্যার, আমাদের আলোচনার আসলে শেষের দিকে চলে আসছি। অনেকেই অনেক ধরনের কমেন্ট করেছে, যারা দেখছে প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এভাবে উৎসাহ দেওয়ার জন্য। এখন স্যার আপনি যদি সংক্ষেপে সবার উদ্দেশ্যে কিছু বলেন। আজকের যে প্রোগ্রামটা, যে এই, যে শিশুদের চক্ষু পরীক্ষা, এটা যদি আমরা উদ্দেশ্যটা হলো মা বাবাকে এবং তার আত্মীয় স্বজনকে অথবা গার্জিয়ানকে অথবা যারা একটু বয়স তাদেরকেও সচেতনতা করে যে বাচ্চাটাকে দেখলে যেন বুঝতে পারে যে তার দৃষ্টিটা কেমন, এবং সে যদি বুঝতে পারে তখনই সে ডাক্তারের কাছে নিয়ে আসবে। এবং রুটিনলি আমরা প্রতি বছর আমরা চক্ষু এক বছর যে চক্ষু পরীক্ষা করার জন্য আমরা বলতেছি। এবং যে কোনো অ্যাবনর্মালিটিতে যখন একটা আকৃতিতে কোনো ডিফেক্ট ধরা পড়বে, অবশ্যই অবশ্যই চক্ষু চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। তবে আমরা যেটা বেশি আরো, আজকালকার যে মডার্ন যুগ, যে বিজ্ঞানের যুগে ইন্টারনেট এসেনশিয়াল, এটা বিজ্ঞান ব্যবহার করতে না বলে না, কিন্তু বিজ্ঞান বলতেছে যে পরিমিত সময়ে ব্যবহার করা উচিত। মা বাবা যদি একটু খেয়াল করেন এবং পরিমিত সময় নিয়ে তাকে তার প্রয়োজন বোধে যতটুকু, যদি ইন্টারনেট অথবা টিভি অথবা আমরা যে টাচফোন ব্যবহার করে, তাহলে সে সুফলটা, বিজ্ঞানের সুফলটা সে পাবে। তাতে তার বুদ্ধিবৃত্তি হবে এবং জ্ঞান পাবে। যদি এটার যদি অপব্যবহার করা হয়, যদি বেশিক্ষণ ব্যবহার করা হয়, তাহলে দেখা যাবে যে সে মানে এটাকে অ্যাডিকশন, এটাকে আসক্তি হয়ে যাচ্ছে। তো ইন্টারনেট আসক্তিটা আমরা চাই না। যদি ইন্টারনেট আসক্তি হওয়ার আগে মা বাবাকে সচেতন করা প্রয়োজন, এবং আমরা বলছি যে মা বাবাকে পরিবারে একটু সময় দেওয়ার জন্য। গত মাসে হামবুর্গে একটা শিশুরা প্রসেশন করছে যে ইন্টারনেট বাবা মাকে বন্ধ করার জন্য। তার মানে এই ইন্টারনেট এডিকশনটা শুধু তরুণ প্রজন্মকে নষ্ট করে নাই, ইভেন বাবা মাকেও অনেক নষ্ট হয়েছে, পরিবারে একটা অশান্তি সৃষ্টি হয়েছে। তাহলে যদি এই আসক্ত হয়ে যদি অপব্যবহার করে এই কম্পিউটার, তাহলে তার জীবনে বিপর্যয়, পারিবারিক বিপর্যয়, সামাজিক বিপর্যয় নিয়ে আসবে। তো এখন আমরা সতর্ক করতেছি মানে ডাক্তাররা, যে আপনারা পরিমিতভাবে ব্যবহার করুন, তার সুফল আপনারা পেতে পারবেন। এবং যদি বাচ্চাদেরকে এভাবে ছেড়ে দেন অনিয়ন্ত্রিত ভাবে, তার কুফলগুলি ভোগ করতে হবে, যেটা আপনাকে সবাইকে তার খেসারত দিতে হবে। ধন্যবাদ। তাহলে স্যার যেটা বলতে চাচ্ছে, বিজ্ঞান আমাদের আশীর্বাদ স্বরূপ, বিজ্ঞান যেন অভিশাপ স্বরূপ না হয়ে যায়। পরিমিত ব্যবহারকেই বিজ্ঞানের আশীর্বাদের নিচে আমাদেরকে রাখবে, যদি সেটাকে আমরা পরিমিতভাবে ব্যবহার করি, নিয়ন্ত্রণের মধ্যে রাখি। স্যার, আমাদের এই অনুষ্ঠানের প্রযোজক ছিলেন সিদ্ধার্থ দে, পরিচালনা ছিলেন ফারহানা হোসেন। ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনি স্যার আপনার অসম্ভব ব্যস্ততম সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। আর দর্শকদের উদ্দেশ্যে বলে রাখি যে এই করোনাকালীন সময়ে আসলে স্যাররা ওনাদের যেই সময় দিতেন রুগীদের জন্য, সেটাকে আসলে সংক্ষিপ্ত রূপেই স্বল্প পরিসরে দিচ্ছেন। সেই ক্ষেত্রে আপনারা স্যারকে যদি পেতে চান, তাহলে বাংলাদেশ আই কেয়ার হসপিটালে স্যার কনসালটেন্ট হিসেবে আছেন, স্যারের সাথে যোগাযোগ করতে পারেন। আর স্যার, আপনার আলোচনা আসলে প্রত্যেককেই অনেক অনেক উপকার তো দিয়েছেই, প্রত্যেকের ভিতরে সচেতনতাও তৈরি করেছে আশা করছি। আর স্যার, যদি আবার সময় সুযোগ হয় আপনার সাথে আবার দেখা হবে হয়তো আমাদের অনুষ্ঠানে। আপনারা হচ্ছেন স্যার দেশের সম্পদ, আপনাদের সুস্বাস্থ্য আমাদের প্রয়োজন।
এখন আপনারা যা করছেন স্যার, আপনাদের জন্য যা করেছেন তা আসলে শেষ। এখন আপনারা যাই করছেন আপনাদের উত্তরসূরিদের জন্য, আমাদের মতো যারা জুনিয়র ডাক্তার আছে তাদের জন্য, রোগীদের জন্য সেবা দিয়ে যাচ্ছেন। অনেক সেবামূলক কর্মকাণ্ডের সাথে আপনারা জড়িত আছেন। সুতরাং আপনাদের সুস্বাস্থ্যই আমাদের কাম্য। আপনারা এভাবে সেবা দিয়ে যান, মানুষের উপকারে আসেন। আর ভালো থাকবেন স্যার, আবার ইনশাল্লাহ দেখা হবে। আর দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে থাকার জন্য, আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। আবার ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো অতিথির সাথে একই সময়ে বিশ্ব বাংলাতে ডাক্তারবাড়ি অনুষ্ঠানে। ধন্যবাদ।